রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। রাজনন্দিনী মিনিকিট রাইস। আজকে আরএসপি পূর্ব বর্ধমান জেলা কমিটির এই দপ্তরে যোগদান পর্বের কর্মসূচি ছিল। আরএসপি সঙ্গে বর্ধমান শহর লাগোয়া বিভিন্ন ওয়ার্ডের শ্রমিক, কর্মচারী, যুব এরা সকলে গত 15 দিনের উপর সময়কাল ধরে যোগাযোগ শুরু করে। বলা যেতে পারে 4 মের পরে 9 মে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নয়া সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে বেশ কিছু মানুষ বা পরিবার তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, এখনো চলছে সে যোগাযোগ পর্ব। মানুষ শুরুর থেকেই একটা অনুভব মানুষের মধ্যে কাজ করেছিল যে তৃণমূলকে সরিয়ে যে বিজেপিকে আনা হলো, এটা আসলে তৃণমূলের ছেঁড়া জুতোয় পা গলানো বিজেপি পার্টি। খুব স্বাভাবিকভাবেই মানুষ যে প্রত্যাশা নিয়ে এই নতুন সরকার তৈরি করেছেন, সেই প্রত্যাশার জায়গা পূরণ হবে না। আর প্রত্যাশার জায়গা যদি পূরণ করতে হয়, তাহলে পরে আবার সেই লড়াই আন্দোলনের পথে যে দলগুলো চলেছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেই মতোই তারা আরএসপির সঙ্গে বিভিন্ন জায়গায় জায়গায় যোগাযোগ করছেন পূর্ব বর্ধমান জেলায়। সেই অনুযায়ী আজকে এখানে বর্ধমান শহর লাগোয়া প্রায় শতাধিক পরিবার তারা যোগাযোগ করেন এবং এখানে তারা এসেছিলেন। পরিবারের প্রতিনিধি হিসাবে আজকের এখানে উপস্থিত হয়েছিলেন 35 জন, শতাধিক পরিবারের প্রতিনিধি হিসেবে। কারণ যে এলাকার থেকে এরা আসছেন, সেই এলাকাতে 2টি মৃত্যুজনিত ঘটনার কারণে সকলে এসে উপস্থিত হতে পারেননি। তারা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছেন যে কারা শ্মশানে কবরস্থানে যাবেন আর কারা আমাদের এখানে আসবেন। যারা শ্মশান কবরস্থানে গেছেন তারাও আমাদের সঙ্গে আছেন, যারা এসেছিলেন তারাও আমাদের সঙ্গে যোগদান করলেন। এটুকুই মোটামুটি আজকে আমাদের কর্মসূচি, এটাই আমাদের ছিল। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস। না, কোনো বিশেষ রাজনৈতিক দল থেকে এসেছেন একথা নয়। যারা যোগদান করলেন তারা কেউ একদা তৃণমূল, কেউ একদা বিজেপি, এইরকম মানুষজন এসছেন, কিন্তু তারা কেউ কোনো নেতৃত্ব স্থানীয় নয়, তারা সাধারণ মানুষ। বর্ধমান শহর এবং তৎসংলগ্ন এলাকা। আজকে মোট 100টি পরিবার যোগদান করবে।
আগামী দিনে বিভিন্ন ব্লকে পূর্ব বর্ধমান জেলার সেখানে আমাদের সঙ্গে মানুষ যোগাযোগ করছেন, আমাদের নেতৃত্বরা সেই সমস্ত ব্লকে যাচ্ছেন, কথাবার্তা বলছেন। হবে আরো যোগদান পর্ব চলবে আমাদের এই জেলা জুড়ে। তবে আমরা বারবার বলছি, আমরা আরএসপি দলে যারা যোগদান করতে আসছেন তারা কেউ ডিম খাওয়া তৃণমূল নয়, তারা বালি পাথর খাওয়া তৃণমূল নয়, তারা এই যে চুরি দুর্নীতি একটা শিখরে যে বিজেপি অবস্থান করে, মানে বলা যেতে পারে চুরি চুরির যে কারখানা বা মগজ ধলাইয়ের যে কারখানা, সেই কারখানার যারা কুশীলব তারাও কেউ নন। সাধারণ খেটে খাওয়া মানুষ, সাধারণ খেটে খাওয়া যুবক, রংমিস্ত্রি, রাজমিস্ত্রি, যোগানদার, এরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা, বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। সাধারণ মানুষ যোগদান করবে, তাদের কি কোনো অভিযোগ বলছে তারা তাদের যন্ত্রণার কথা বলছেন। এই 2 মাসের সরকারের সময়কালে আয়ুষ্মান ভারতের গল্প শুনিয়ে যে কাহিনী রচনা হচ্ছে তারা তার বিরোধিতা করছে। লক্ষ্মীর ভান্ডারের গল্প শুনিয়ে 3000 টাকা ভাতা দেওয়ার গল্প শুনিয়ে অন্নপূর্ণা ভান্ডারের থেকে নাম বাদ দেওয়ার পরিকল্পনা যা হচ্ছে তারা তার বিরোধিতা করছেন। কাজের 26,000 যে শিক্ষক নিয়ে যে সমস্যা হয়েছিল তাদেরকে কাজ দেওয়ার নাম করে শিক্ষক নিয়োগ করা হবে, তাদেরকে নিয়োগ করা হবে, এসব গল্প কাহিনী যারা শুনিয়েছিলেন আজকে দেখা যাচ্ছে যে সমস্তটাই হচ্ছে ভুয়ো। 3100 টাকা করে কুইন্টাল প্রতি ধানের দাম দেওয়া হবে এই ঘোষণা যারা করেছিলেন, এখন দেখা যাচ্ছে সবই গল্প কাহিনী। এখন তারা এই যে ওরা বলছেন যে এসআইআর এ যাদের নাম বাদ গেছে, তাদের মধ্যে যারা ট্রাইব্যুনালে আছেন, যারা সিএ তে নাম নথিভুক্ত করেছেন তারা পাবেন, বাকিরা পাবেন না। অর্থাৎ এই যে 15,000 টাকা রোজগার হলে আয়ুষ্মান ভারত থেকে বাদ যাবে, বাড়িতে একটা মোটরসাইকেল থাকলে বাদ যাবে, বাড়িতে এটা থাকলে বাদ যাবে, বাড়িতে ওটা থাকলে বাদ যাবে, এই যে নানান যে টার্মস অ্যান্ড কন্ডিশনস, মানুষ বুঝে গেছে যে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট দেয় বড় বড় কনসার্ন 50% ডিসকাউন্ট, তার তলায় লেখা থাকে খুব ছোট্ট করে টি&সি অ্যাপ্লাই, টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাই। সেই রকম টার্মস অ্যান্ড কন্ডিশনস এর কাহিনীটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। সেই জন্য মানুষ যোগাযোগ করছেন, তারা বুঝেছেন যে আলটিমেটলি দিনের শেষে গিয়ে তাদের বেঁচে থাকার জায়গাটাকে কনফার্ম করতে হলে তাদেরকে লড়াইয়ের ময়দানেই তাদের থাকতে হবে। রাস্তাতে নেমেই তাদের দাবি আদায়ের জায়গায় গিয়ে তবেই একমাত্র তারা বেঁচে থাকতে পারবেন, না হলে পারবেন না। বলা যেতে পারে আপনাদের উপরে একটা ভরসা করেই তারা এসেছে, তাদের একটা প্রত্যাশা রয়েছে, প্রত্যাশা পূরণ বা তাদেরকে সমস্যা যারা করছে সেটাকে পূরণ করার জন্য আপনারা আগামী দিনে কি করবেন? প্রথম কথা যেটা, আমরা গত 24শে জুন জনকল্যাণ শিবিরের পরেই মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রেরণ করেছিলাম মেল মারফত, যেখানে আমরা পরিষ্কার ভাষায় বলেছিলাম যে জনকল্যাণ শিবিরের লক্ষ্য ব্যর্থ হচ্ছে। আমরা সেখানে পরিষ্কার ভাষায় তারাই যে বলেছিলেন যে ওই 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দেবেন যারা আয়করদাতা নন সেই সমস্ত পরিবারকে, এখন স্মার্ট মিটারের গল্প শুনিয়ে বিদ্যুতের টাকা লোটার চেষ্টা করছেন। আবার ওদিকে আপনার হচ্ছে অন্নপূর্ণা, আয়ুষ্মান ইত্যাদি ইত্যাদি নানান কাহিনী সব বলছেন। জনকল্যাণ শিবিরে যে মানে চিত্রটা, সেই চিত্রটা আমরা ইতিমধ্যে 24শে জুন মেল করে তাকে জানিয়েছি, আমাদের দাবি পেশ করেছিলাম। কিন্তু আমরা জানি যে না, এইভাবে হবে না।
এ সরকার দিল্লি সরকারের মতো পেলেট গান ছাড়াতে পারে, দেশদ্রোহী বলতে পারে, এরা আমাদেরকে কাঁদানে গ্যাস ছুটতে পারে, যা ইচ্ছা করতে পারে, কিন্তু সামগ্রিকভাবে মানুষের সমাজ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এটা যে মানুষের সমাজ, এই সংস্কৃতিটাকে প্রতিষ্ঠিত করতে এবং মানুষের বেঁচে থাকার অধিকার এটা যে লড়ে আদায় করতে হয় এই পুঁজিবাদী কাঠামোয়, সেটা মানুষকে বোঝানো বা মানুষের কাছে সে বার্তাটা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই গত জুলাই মাস থেকে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত রাজ্যের যে সকল ব্লকে সম্ভব সেখানে ব্লকে ভিত্তিক, যেখানে মহকুমা সম্ভব সেখানে মহকুমা ভিত্তিক, যেখানে ব্লক মহকুমা সম্ভব নয় সেখানে জেলা সদরের জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে প্রায় 26-27 দফা হয়ে যাচ্ছে, কোনো কোনো জেলাতে তো এটা 30 দফা হয়ে যাচ্ছে। একদিকে রাজ্যের বিভিন্ন দাবি, সরকারের যে ঘোষণা ছিল বা বিজেপি সংকল্পপত্রে যা ঘোষণা ছিল তা পূরণ না করার বিরুদ্ধাচরণ করে সেটাকে পূরণ করার দাবি, আবার তার সঙ্গে সঙ্গে প্রতিটি জেলার প্রতিটি ব্লকের নিজস্ব কিছু জ্বলন্ত সমস্যা আছে, সেই সমস্ত দাবিগুলো নিয়ে প্রায় কোথাও 27 দফা, কোথাও 24 দফা, কোথাও 30 দফা এইরকম দাবির ভিত্তিতে আমরা স্মারকলিপি প্রেরণের কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি। আগামী 19শে আগস্ট আমাদের দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সভা হবে। সভার পরে কলকাতার রাজপথে কি কর্মসূচি নেওয়া যায় আমরা সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করব। 1, 2 এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে আমরা পরিষ্কার ভাষায় এই জেলা এবং রাজ্যের সকল বৈধ ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিতে চাই যে বৈধ ভোটারদের নাম বাদ দিতে আমরা দিচ্ছি না, দেব না। তার জন্য বিভিন্ন জেলায় জেলায় যাদের নাম বাদ গেছে তাদের তালিকা তৈরি করে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের নামার যে প্রস্তুতি, সে প্রস্তুতিও আমরা গ্রহণ করছি। আমার নাম রাজীব ব্যানার্জি, আমি আরএসপি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। আমার সঙ্গে রয়েছেন আমাদের যুব সংগঠন RYF রিভলিউশনারি ইউথ ফ্রন্টের যুব সম্পাদক আদিত্য জোদ্দার, আমাদের সঙ্গে রয়েছেন পূর্ব বর্ধমান আরএসপি জেলার সম্পাদক কমরেড স্বপন মালিক, আমাদের সঙ্গে রয়েছেন শ্রমিক সংগঠনের এই জেলার পূর্ব বর্ধমান জেলার নেতা কমরেড প্রবীর রায়, আমাদের সঙ্গে রয়েছেন সরকারি কর্মচারী আন্দোলনেরও নেতা এবং আমাদের পার্টির পূর্ব বর্ধমান জেলার দপ্তর সম্পাদক কমরেড নিতাই সরকার। যাদের বাড়িতে কেউ চাকরি করে তারা কেউ পাবে না, কিন্তু প্রথম লোটে যখন টাকাটা ঢুকলো তখন আমরা দেখলাম যে বাড়িতে চাকরি বাকরি করে তারাও কিন্তু এরকম টাকা পয়সা পেয়েছে। এই সরকার আসার পরে তাদের যে প্রতিশ্রুতি তারা কিন্তু রাখতে পারছে না। এর মধ্য দিয়ে এরা এসে প্রথমেই যে কাজটা শুরু করবে সেই কাজটা হচ্ছে, প্রথমে বলছিলেন যে হকারদের উচ্ছেদের কাজ। সরকার জানে যে আমার ক্ষমতা আসার পর যে প্রতিশ্রুতি আমরা রাখতে পারবো, সেই কারণে এরা এসে প্রথমেই ধর্মীয় রাজনীতির জায়গাটাতে হাত তুলে ধরবার চেষ্টা করবে। প্রথমে দেখা গেল যে এরা বললো যে গরু কাটা যাবে না, গরু কাটা যাবে না বা গরুকে হচ্ছে তোমার ঈদের সময় গরু কাটাটা বন্ধ হয়ে যাবে। গরু ব্যবসা যখন বন্ধ হয়ে গেল তখন চারিদিক দিয়ে ইউটিউবের যে খবর, সে খবরগুলো আমরা যখন দেখতে শুরু করলাম, দেখতে গিয়ে দেখা গেল যে যারা হিন্দু ব্যবসায়ী, গরু ব্যবসায়ী, তাদের উপরেও কিন্তু টোটটা এসে পড়েছে। কেউ 5 লাখ, 10 লাখ, 30 লাখ পর্যন্ত টাকা লোন নিয়ে সে গরুর ব্যবসা করছিল, কিন্তু এই গরু বিক্রি না হওয়ার কারণে তার এই ব্যবসা, তার যে দোকানে বিশুদ্ধ দোকানে যে বিরাট বাকি, সেই বাকি টাকা পরিশোধ করতে ভালো এবং কংগ্রেস বলুন, এরা সমাজকে বিভক্ত করে নানান বা অর্থনীতির যারা পড়াশোনা করে দিগ্গজ পণ্ডিত যারা আছেন তারা বলেন তোমার যদি এত টাকা রোজগার হয় তাহলে তুমি গরিব, তোমার যদি এত টাকা, যে এখন দিয়েছে না যে BPL কে গরিব, তোমার যদি বাৎসরিক
বা এখন এই যে গল্প পাচ্ছে নতুন করে 15,000 টাকা যার রোজগার আছে সে আয়ুষ্মান ভারতের কার্ড পাবে না, এসব গল্প চলছে পরে। তার মানে একটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে যে আমি করি কখন না আমার যদি এত টাকা রোজগার বা আমার যদি এত টাকা মাসিক ব্যয় করার ক্ষমতা থাকে, তাহলে আমি গরিব নই। আমার যদি তার থেকে কম থাকে তাহলে আমি করি, এটা নির্ধারণ করে দিচ্ছি। আমরা বলছি যে একটা মানুষকে বেঁচে থাকতে গেলে আজকের দিনে যে পরিমাণ টাকাটা লাগে রোজগার, সেই পরিমাণ টাকাটা যার ঘরে নেই সেই, কারণ আজকের দিনে গ্যাস কিনতে হবে, ইলেকট্রিকের বিল দিতে হবে, চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, সবজি মাছ মাংস ডিম দুধ সব কিনতে হবে, তাই তো? কেউ বিনা পয়সা দেয়? আচ্ছা, ওষুধ সেটাও হবে, তাই তো? সরকারি হাসপাতালে ওষুধ কিছু পাওয়া যায়, সেই ওষুধের গুণমান মানে গুণ কতটা আছে এই নিয়ে আমাদের সকলের মধ্যে কিছু সমস্যা আছে, সন্দেহ আছে। ওই যে হোমিওপ্যাথি ডাক্তার, ওকে বিনা পয়সায় ওষুধ দেবে, তাহলে হোমিওপ্যাথি ডাক্তার অন্য কোনো সরকারি যাদের বাড়িতে কেউ চাকরি করে তারা কেউ পাবে না, কিন্তু প্রথম লোটে যখন টাকাটা ঢুকলো তখন আমরা দেখলাম যে বাড়িতে চাকরি বাকরি করে তারাও কিন্তু এরকম টাকা পয়সা পেয়েছে। এই সরকার আসার পরে তাদের যে প্রতিশ্রুতি তারা কিন্তু রাখতে পারছে না। এর মধ্য দিয়ে এরা এসে প্রথমে যে কাজটা শুরু করবে সেই কাজটা হচ্ছে, প্রথমে বলছিলেন যে হকারদের উচ্ছেদের কাজ শুরু। সরকার জানে যে আমার ক্ষমতা আসার পর যে প্রতিশ্রুতি আমরা রাখতে পারবো, সেই কারণে এরা এসে প্রথমেই ধর্মীয় রাজনীতির জায়গাটাতে হাত তুলে ধরবার চেষ্টা করবে। প্রথমে দেখা গেল যে এরা বললো যে গরু কাটা যাবে না, এই গরু কাটা যাবে না বা গরুকে হচ্ছে তোমার ঈদের সময় গরু কাটাটা বন্ধ হয়ে যাবে। এই গরু ব্যবসা যখন বন্ধ হয়ে গেল তখন চারিদিক দিয়ে ইউটিউবের যে খবর, সে খবরগুলো আমরা যখন দেখতে শুরু করলাম, দেখতে গিয়ে দেখা গেল যে যারা হিন্দু ব্যবসায়ী, গরু ব্যবসায়ী, তাদের উপরেও কিন্তু কোর্টটা এসে পড়েছে। কেউ 5 লাখ 10 লাখ 30 লাখ পর্যন্ত টাকা লোন নিয়ে সে গরুর ব্যবসা করছিল। কংগ্রেস বলুন, এরা সমাজকে বিভক্ত করে নানান, বা অর্থনীতির যারা পড়াশোনা করে দিগ্গজ পণ্ডিত যারা আছেন তারা বলেন তোমার যদি এত টাকা রোজগার হয় তাহলে তুমি গরিব, তোমার যদি এত টাকা, যে এখন দিয়েছে না যে বিপিএল কে গরিব, তোমার যদি বাৎসরিক বা এখন এই যে গল্প পাচ্ছে নতুন করে 15,000 টাকা যার রোজগার আছে সে আয়ুষ্মান ভারতের কার্ড পাবে না, এসব গল্প চলছে পরে। তার মানে একটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে যে আমি করি কখন না আমার যদি এত টাকা রোজগার বা আমার যদি এত টাকা মাসিক ব্যয় করার ক্ষমতা থাকে, তাহলে আমি গরিব নই। আমার যদি তার থেকে কম থাকে তাহলে আমি করি, এটা নির্ধারণ করে দিচ্ছি। আমরা বলছি যে একটা মানুষকে বেঁচে থাকতে গেলে আজকের দিনে যে পরিমাণ টাকাটা লাগে রোজগার,
সেই পরিমাণ টাকাটা যার ঘরে নেই সেই, কারণ আজকের দিনে দাঁড়িয়ে গ্যাস কিনতে হবে, ইলেকট্রিকের বিল দিতে হবে, চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, সবজি মাছ মাংস ডিম দুধ সব কিনতে হবে, তাই তো? কেউ বিনা পয়সা দেয়? আচ্ছা, ওষুধ সেটাও হবে, তাই তো? সরকারি হাসপাতালে ওষুধ কিছু পাওয়া যায়, সেই ওষুধের গুণমান মানে গুণ কতটা আছে এ নিয়ে আমাদের সকলের মধ্যে কিন্তু সমস্যা আছে, সন্দেহ আছে। ওই যে হোমিওপ্যাথি ডাক্তার, ওকে বিনা পয়সায় ওষুধ দেবে, তাহলে হোমিওপ্যাথি ডাক্তার অন্য কোনো সরকারি দিয়ে দেবে, তাহলে হোমিওপ্যাথি ডাক্তারি যে পেশাটা সেই পেশাটার মধ্যে দিয়ে সে একটা ব্যবসা করছে, সেই ওষুধ সহ হয়তো 50 টাকা 100 টাকা ফিস দিচ্ছে, কিন্তু কিনতে তো হচ্ছে আমাকে বা জনগণ সাধারণ মানুষ। যদি আজকে হোমিওপ্যাথি তাকেই যদি আমি করি, দেখা যাচ্ছে আমাদের মতো রোজ